নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে একটি ঘটনা নিয়ে চলে এসেছি। এই ঘটনাটা কিন্তু কেউ আমাকে পাঠায়নি। তো আমি আমি ঠিক করেছি যে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা হয়তো যেগুলি আমি শুনেছি, যেগুলি হয়তো আমি জানতে পেরেছি নানা রকম মিডিয়া মানে মাধ্যম দ্বারা, ওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই ঘটনাগুলি না আমাকে নিজে ভাবতে হয়তো বাধ্য করেছে। এই ঘটনাগুলি, একটা কথা বলে দিচ্ছি, হয়তো অনেকে শুনেছেন, আবার কিন্তু অনেকে শুনে নাও থাকতে পারে। তো যারা শুনে থাকেননি তাদের জন্য কিন্তু স্পেশালি এই সেগমেন্টটা আমি এনেছি। তো এটা বাংলাতেই হবে ডেফিনেটলি। অ্যান্ড এখানে কিন্তু মানে এটা যেমন এভরি থার্সডে ঠিক বিকেল 6টায় চলে আসে আপনাদের পাঠানো ঘটনা, জীবনমুখী ঘটনা, কিন্তু এটা আমি থার্সডে দেবো না। এই দিনটা মানে যে কোনো উইকডেজে চলে আসবে, কিন্তু থার্সডে আসবে না, যেহেতু এটা আমার কালেক্ট করা আপনাদের জন্য অভিজ্ঞতা শেয়ার করার একটা মানে এপিসোড আনবো আর কি। তো চলো, আজকে কিন্তু থাকছে এমন একটা ঘটনা যেটা প্রচন্ড ভাইরাল হয়েছে ইদানিং। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই ঘটনাটা সম্বন্ধে মানে যত শুনি, আমি আবার শুনেছি, মানে কোথাও না আমার সবকিছু বলো মানে বোধ বুদ্ধি বলো বা আমি এখনো মানে পুরোপুরি নিজেই শিওর হতে পারিনি ব্যাপারটা কি হয়েছিল। ঘটনাটা হলো শিবা এবং সাবিত্রীর একটা ঘটনা। তো শুরু করছি এই আজকে, কিন্তু ঘটনাটা পুরো ডিটেলসে বলবো, হ্যাঁ। তো যাই হোক, শুরু করছি। সাবিত্রী এমন একটা গ্রামে, এটা কিন্তু নর্থ ইন্ডিয়া, হ্যাঁ, নর্থ ইন্ডিয়ার ঘটনা এগুলি। সো এমন একটা গ্রামে জন্মগ্রহণ করেছে যেখানে মানে বলতে পারো যে বিলো পোভার্টি লাইনে মানে জীবিকা নির্বাহ করতো, হ্যাঁ। তো ওখানে ওর বাবা বাইরে কাজ করতো। ও খুব ছোট বয়সে ওর মাকে হারায়। এবং যেহেতু এই ঘটনাটা হলো ধরো মানে সাবিত্রীর সঙ্গে ইনসিডেন্টটা হয়েছে 1985। ঘটনাটা ধরো সাবিত্রীর জন্ম ধরো 1962 কি 63, আমি আন্দাজান বলছি, হ্যাঁ। কারণ তখন কিন্তু খুব ছোট বয়সে মেয়েদের দিয়ে দেওয়া হতো। তো সাবিত্রীর বিয়ের আগে জীবনটা না একাকিত্বতে পরিপূর্ণ ছিল, ভরপুর ছিল। তো কি হলো, ওর যেহেতু মা মারা গেছে, তো গ্রামের যেমন আমি বললাম খুব তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়া হয়, ওকে কিন্তু বিয়ে দেওয়া হয়েছে। আর ও কিন্তু অত পড়াশোনা জানা মেয়ে নয়, মানে স্কুল শিক্ষা তো হয়নি ওরকম ভাবে। ও শুধু নিজের নামটা মানে সিগনেচারটা করতে পারতো, ওইটুকুনি। তো যাই হোক, বাদ বাকি কিন্তু কোনো কিরকমই লেখাপড়ি বা প্রপারলি যে সেন্টেন্স লেখা বা শুদ্ধভাবে ওয়ার্ড লেখা ওর দ্বারা ও কিন্তু পারতো না। ওর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর একটা মানে আরেকটা গ্রামে বিয়ে হয়েছে। এবং ঠিক আছে, হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু হাজবেন্ড বাইরে চাকরি করতে চলে যেত। তো আবার সে একাকিত্ব, মাঝে মধ্যে হাজবেন্ড আসতো তখন পেতো, কিন্তু তখন তো আর আজ যেমন আমরা হাজবেন্ড ওয়াইফের সঙ্গে টাইম স্পেন্ড করি ওরকম তো ছিল না। একটা পারহেজ করতে লাগতো, যখন মানে শ্বশুর শাশুড়ি থাকতো কথা বলা যেত না, ওই রকম আর কি। তো যাই হোক, এরকম করতে করতে ও মা হলো, ওর ছেলে হলো। তো ছেলেকে দেখার পর সে প্রচন্ড খুশি, কারণ ওর মনে হতে লাগলো যে এইবার ওর নিঃসঙ্গতাকে কাটানোর জন্য একটা মানে ভগবানের একটা দান চলে এসেছে, এবং ছেলেকে সে আঁকড়ে বাঁচতে থাকলো। ছেলে যখন মানে বেশ ধরো এক দেড় বছর, তো বুঝতেই পারছো গ্রামে ওদের জলের তঙ্গি ছিল, জলের খুব ক্রাইসিস ছিল বলে ওদের প্রত্যেকটা গ্রামের মহিলারা না কিছু দূর গিয়ে একটা জলের উৎস ছিল, সেখান থেকে ওরা জল আনতো। তো এরকমই একদিন ছেলেকে না ওরা কাপড়ে বেঁধে নেয় যাতে ছেলে না পড়ে, ওরকম করে বেঁধে কলসি নিয়ে সাবিত্রী গেল হলো তোমার কুয়োর থেকে জল আনতে। তো জল আনতে গেল, জল আনার পর ও জল নিয়ে আসছে, ইন দ্যাট টাইম ওর একটা দওরা টাইপের পড়লো কি, ও না ওর চোখ ওরকম করে উপর দিকে তাকালো, চোখের মনিটা না একদম উপরে উঠে গেল, মানে পুরো হোয়াইট, চোখটা যে পুরো হোয়াইট মনে হতে লাগলো। অ্যান্ড ওর আঙ্গুলগুলি না এরকম, তো আঙ্গুলগুলি না একদম পুরো এরকম করে বেঁকিয়ে দিলে যেমন হয় না, একদম এরকম বেঁকে গেল। মানে আমি তো এরকম করে মানে হাত দিয়ে ইয়ে করছি না, ব্যান্ড করার চেষ্টা করছি, ওটা আপনি একদম পুরো এরকম করে, মানে তালুটা এরকম থাকছে, শুধু আঙ্গুলগুলো এরকম করে পেছন দিকে চলে যাচ্ছে। আর না কিরকম হয়ে গেছে এই অবস্থা দেখে গ্রামের সকল মহিলা, যেহেতু আমি বললাম জলের উৎস থেকে সকলে জল আনতে গেছে, প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং সবাই মানে ওকে ডাকতে থাকে যে সাবিত্রী কেয়া হুয়া তুচকো, কেয়া হুয়া তুচকো। ওর বাচ্চাটাও কাঁদছে, কিন্তু ওর খেয়ালই নেই বাচ্চাটা যে কাঁদছে।
ওকে না মানুষের ধরতেও ভয় পাচ্ছে, কারণ ওর এই অবস্থা দেখে। একটুক্ষণ পর ওর নিজেরই সেন্স আসলো, আসার পর না দেখে সবাই ওর দিকে তাকানো, বলছে কিয়া হুয়া, বলছে কিয়া হো গায়া থা তুঝকো। ও না বলতে পারছে না ওর কি হয়েছে। তো এইটার পরে না এখন মাঝে মধ্যে ওর এই দৌরাটা পড়তে লাগলো। যখন এই দৌরাটা পড়তে লাগলো, ওর হাজবেন্ডকে খবর দেওয়া হলো। ওর হাজবেন্ডও এসে দেখেছে না বউয়ের কিন্তু এই দৌরাটা পড়ে, কিন্তু এখন আস্তে আস্তে না জিনিসটা আরো দ্রুত মানে ফ্রিকুয়েন্টলি হতে লাগলো সাবিত্রীর সঙ্গে। তো একদিন কি হয়েছে, একদিন রান্নাঘরে ও কাজ করছে, কাজ করতে করতে শ্বশুরজিকে চা দেবে। তো শ্বশুরজি গিয়ে দেখে আবার সেই ওরকমই অবস্থা, সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ডকে দেখিয়েছে। তো হাজবেন্ড বললো যে ঠিক আছে, আমি একটা গ্রামের যে ওদের বৈদ্য আছে, বৈদ্যকে ডেকে নিয়ে আসছি। তো বৈদ্য এসে দেখলো, দেখে না কিছুই বুঝতে পারলো না। তো বলছে হয়তো নতুন নতুন মা হয়েছে, বা হয়তো ওর থাকাওয়াটের জন্য হচ্ছে দৌরাটা, চিন্তা করার কিছু নেই। কারণ মানে সত্যি কথা বলতে উনি নিজেও বুঝতে পারছিলেন না সাবিত্রীর সঙ্গে হচ্ছেটা কি। একদিন কি হলো, হঠাৎ তোমার ধরো 1985 এর কথা বলছি, হঠাৎ ও এরকম আবার দৌড়া পড়লো। দৌড়া পড়ার পর ওর না দৌড়া পড়লে তো সাদা চোখ সাদা হয়েই যেত, এবং ওই কৃমি হলে যে বাচ্চারা দেখবে রাত্রেবেলা দাঁত খিটখিট 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 করে না, ওই রকম অবস্থা হতো। তো ওই অবস্থায় এবার ও কয়েকটা ওয়ার্ড আওড়ালো, সেটা হলো যে 3 দিন পরে সাবিত্রী মারা যাবে, পুরো ঘরের মানুষের সামনে। ওরা তো সবাই ভয় পেয়ে গেল যে বৌমার মুখে এসব কি শুনছি, যে 3 দিন পরে সাবিত্রী মারা যাবে। তো সবাই ভয় পেয়ে গেল, অবভিয়াসলি ভয়ের কারণ। কিন্তু ও যখন আবার হোশ আসলো, ও কিন্তু কিছু বলতে পারে না যে ও কি বলেছে। আর যখন শুনলো যে ও এই কথা বলেছে, ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও না ভয় চোটে নিজের ছেলেকেও মানে নিজের কাছে আসতে দিত না। ও ছেলে ঠাকুমাই দেখতো, কারণ কি ঠিক আছে এই দৌড়া পড়লে ছেলেকে যদি ও কোনো হার্ম করে দেয়। 3 নম্বর দিন, যেদিন আর কি বলেছি আমি ওই দিন মারা যাব, ওই দিন সকাল থেকে ওকে খুব চোখে চোখে রাখা হচ্ছে, যাতে ওর কোনো প্রবলেম না হয়, যাতে ওর ওরকম মানে পট করে ওরকম কোনো কিছু ভয়ঙ্কর কিছু না হয়। কিন্তু আহ কি বলবো আর, সবকিছু ঠিকঠাক হয়ে বিকেল বেলা যখন হলো, তখন সবাই একটু নিশ্চিন্ত যে না এখন কিছু হবে না, সাবিত্রী তো ঠিক হয়েই গেছে। সত্যি কি তাই? না। বিকেল বেলা ও যখন রান্নাঘরে রান্না করছিল, ওর অস্বস্তি ফিল হওয়াতে ওর শাশুড়িকে বলছে যে মা मैं थोड़ा बाहर से टहल के आती हूँ, আমি একটু পাহাড়ে ঘুরে আসি। তো বাইরে বেরিয়ে এসে ও দেখছে যে একটা ওর ফ্রেন্ড, তো ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যাবো, ইন দ্যাট টাইম ওর আবার দৌড়া পড়লো, সেই ওরকম অবস্থা। তো ফ্রেন্ডটা না যেহেতু ওর বন্ধু, ও জানতো সাবিত্রী এরকম দৌড়া পড়ে, ওরকম করে স্টিফ হয়ে দাঁড়িয়ে রইলো। এবার অনেকক্ষণ কেটে গেল, সাবিত্রী কিন্তু আবার ফিরলো না। তো ফ্রেন্ডটা যখন চিৎকার চেঁচামেচি করতে লাগলো, ওর হাজবেন্ড আসলো, আসার পর দেখছি ওরকম করে দাঁড়ানো, ওকে ছুঁয়ে দেখে পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে সাবিত্রী আর নেই। সঙ্গে সঙ্গে আবার ব্যাজ্যিকে কল করা হলো। ব্যাজ্যি এসে, মানে স্থানীয় ডক্টর আর কি, এসে ওকে মানে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে ও আর নেই, ও মারা গেছে। মানে যেই কথাটা ও প্রেডিক্ট করেছিল ওটাই কিন্তু হয়েছে। ওকে তো মানে ওই ওই স্থানের রিচুয়াল অনুযায়ী ওকে তেল বেল মাখিয়ে, ওকে স্নান করিয়ে, সুহাগা যেহেতু ওরকম সিঁদুর বিদুর লাগিয়ে ওকে নতুন কাপড় পরিয়ে ওকে বিদায় করা হবে। ঠিক আছে, বিদায় তো করা হবে, কিন্তু 45 মিনিটস পর হঠাৎ মহিলারা যেহেতু এই কাজটা করে না, সদবারা বিদায়, অন্তিম বিদায় দেওয়ার জন্য যেগুলি যেগুলি রিচুয়ালস হয়, একজন দেখছে চোখ বন্ধ, তো সাবিত্রীর যে চোখের পুটলিটা না এরকম এরকম করে নড়ছে। হুম। তো ও তো ভয় পেয়ে গেছে, তো বলছে দেখো দেখো সাবিত্রী জিন্দা আছে, নড়ছে। একটু পর সাবিত্রী সত্যি উঠে বসেছে। উঠে তো বসেছে, কিন্তু ও কাউকে চিনতে পারছে না, কাউকেই চিনতে পারছে না। ওর হাজবেন্ড কে বলছে ও আমি এটা কোথায়, এটা কোন জায়গা, আমি এখানে কোথায় কি করছি। তো সবাই বলছে যে এরকম এরকম হয়েছে। তো ব্যাজ্জিকে আবার কল করা হলো, ব্যাজ্জি তো এসে অবাক যে সত্যি মানুষটা তো পুরো ঠিকঠাক আছে। তখন ও ব্যাজ্জি বলেছে হয়তো ওই যে হার্টবিট বন্ধ হয়ে গেছিল 45 মিনিটের জন্য, ওর জন্য হয়তো সদমা লেগেছে, কাউকে চিনতে পারছে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই দিন ওকে ঘুম পাড়ানো হলো, কিন্তু পরের দিন সকালবেলাও সাবিত্রী যেমন কা তেমন, ও কাউকে চিনতে পারছে না। অ্যান্ড সবচেয়ে থেকে মানে ভয়ঙ্কর বিষয় হলো ও নিজেকে শিবা বলছে, বলছে আমার নাম তো শিবা, আমি সাবিত্রীকে। এবং সাবিত্রী তো গাঁয়ের একজন মহিলা ছিলেন, ওর পেহনা ও রেহেন সেহেন আলাদা ছিল। শিবার দেখে মনে হচ্ছে শহরে মানুষ যেমন শাড়ি ঠাড়ি পরতো, আদব কায়দায় চলতো, ওই রকম। এবং ওর হাজবেন্ডকে তো কিছুতেই ঘেঁচতে দিতে না, বলে তুমি কার হাজবেন্ড, আমার তোমার লজ্জা করে না, পর স্ত্রী পর পুরুষ হয়ে আমার অন্য স্ত্রীর কাছে আসছো, তোমার বউয়ের কাছে যাও। ওর বাচ্চাকে ও
কিছুতেই মানে বলছে এটা তো আমার বাচ্চা না, আমার বাচ্চা তো দুটা ছেলে, ওরা তো বাইরে থাকে, হ্যাঁ ওরা তো এখানে থাকে না, ওরা তো বড় বড়, আমার এই ছোট বাচ্চা কি করে হবে। কিন্তু যাই হোক, প্রত্যেকটা মেয়ের মধ্যেই তো মা থাকে। তো কোথাও না কোথাও সাবিত্রী তার সন্তানকে কিন্তু আগলে রাখলেও অন্য কাউকে কাছে ঘেঁষতে দিত না। আর ও একটা জিনিস করতো, ও না চিঠি লিখতো। যেই মেয়ে আমি বললাম না একটা সেন্টেন্স বা ওয়ার্ড লিখতে পারে না, সে পুরো চিঠি লিখে ওর হাজবেন্ডকে বললো যে তুমি এটা পোস্ট করো, এটা পোস্ট করো। তো হাজবেন্ডও কি করলো, ঠিক আছে দেখা যাক, ওর এতে যদি ও ঠিক থাকে, ও গ্রামের একটা পোস্ট মানে পোস্ট বক্স গুলি, আগে লাল রঙের পোস্ট বক্স গুলি থাকতো না, ওখানে গিয়ে ফেলে আসতো। তো দীর্ঘ 3 মাস চিঠি লেখার পর হঠাৎ ওর ওই গ্রামে একজন লোক আসে, যে জিজ্ঞেস করছে সবাইকে যে তোমাদের গ্রামে কি এরকম কোনো মেয়ে আছে যার দৌড়া পড়ে, যে মনে হচ্ছে যে পাগল পানের দৌড়া পড়ে, বা যে উল্টা পুল্টা বকে। তো ওই গ্রামে তো দেখো, গ্রামের ঘটনা তো আর এক জায়গায় থাকে না, চাউর হয়ে যায়। তো এইরকম বলে বলে ওরা সাবিত্রীর ঘরে আসে, এবং সাবিত্রীর ঘরে এসে ওর সাবিত্রীর হাজবেন্ড বলে, হ্যাঁ সাহাব বলুন, যেহেতু উনি ধূপদুরস্ত ছিলেন। আর সঙ্গে দেখলেন যে একটা বই আছে। বলছে যে তোমার ঘরে কি এরকম কেউ আছে। যেই গলা শুনেছে না ওই ভদ্রলোকের, সাবিত্রী অন্য ঘর থেকে দৌড়ে এসে না বলে ওই ভদ্রলোককে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। তো ভদ্রলোক না ভ্যাবাচেকা খেয়ে গেছে যে মেয়ে লোকটা হঠাৎ দৌড়ে এসে আমাকে কেন জাপটে ধরলো। তখন সাবিত্রীকে বলছে, তুমি কন হো, তুমি কে, তুমি কি আমাকে কেন চাপটে ধরছো। তখন সাবিত্রী বলছে যে পাপা আপনি মুঝে পেহচানা নেই, मैं तो শিবা হু। এই কথা শুনে না ভ্যাবাচাকা খেয়ে গেছে ভদ্রলোক। হ্যাঁ, তো বলছে তুমি শিবা কি করো, তুমি শিবা তো এরকম ছিল না। বলছে পাপা তুমি আমাকে চিনতে পারছো না। তখন না একটা অ্যালবাম, যে মানে একটা বই যে বললাম, অ্যাকচুয়ালি বই ছিল না, ওটা অ্যালবাম ছিল। অ্যালবামটা না খুলে খুলে দেখাচ্ছেন, বলো তো এটাকে এটাকে। এন্ড বিশ্বাস করবে না, ওই অ্যালবামের 15 জন মানুষকে পুরো ঠিকঠাক আইডেন্টিফাই করতে পেরেছে। ইনফ্যাক্ট প্রথমটা ওর মানে ওর বাবা, ওর মা, ওর ভাই, ইনফ্যাক্ট ওর নিজের ছোটবেলার চেহারাটাকে, মানে ছোটবেলার যে মানে শিবার যে গেট আপ বা হুলিয়া ছিল, একদম দেখে বলছে এটা তো আমি। ইনফ্যাক্ট ওর হাজবেন্ডকেও কিন্তু চিনতে পেরেছে। ওরা কেউ বুঝতে পারছে না ব্যাপারটা কি হয়েছে। তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, তখন ওর বাবা বলল যে অ্যাকচুয়ালি 1985-এ, ধরো আমি এখানে আন্দাজান বলছি, ধরো 15 জুলাই সাবিত্রী মারা যায়, 15 জুলাই বলছে, 16 জুলাই সাবিত্রী মারা যায়, আমি আন্দাজান বলছি, এটা কিন্তু পার্টিকুলার নয়, ডেট অন্য মেনশন করা আছে। হ্যাঁ, আমি পার্টিকুলার ডেটটা বলছি না। 15 জুলাই শিবার মৃত্যু হয়। ওর পরিবারকে জানানো হয়েছে শিবা নাকি রেলওয়ে স্টেশনে, মানে ওই পাট্রিতে নিজেকে মানে সুইসাইড করেছে। এবং শিবার বাবা খবর পেয়ে আসা অবধি শিবাকে কিন্তু দাহ সংস্কার করে নেওয়া হয়েছিল। কিন্তু যেটা শিবা বলে যে না আমি সুইসাইড করিনি পাপা, মানে সাবিত্রীর মুখ দিয়ে বলছে যে আমি সুইসাইড করিনি পাপা। ওই দিন মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, শিবা তো খুব পড়াশোনা জানা মেয়ে ছিল, এবং শিবার যে বাবা, এই ভদ্রলোক যে এসেছেন, উনি নিজের কলেজে মানে শিক্ষকতা করেন। তো ওকে যে বিয়ে দিয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজই ছিল, ওইখানে শ্বশুর শাশুড়ি বা ওদের শ্বশুর বাড়িতে না একটা জিনিস কি ছিল বলতো, ওদের থেকেও বেশি বউ পড়াশোনা জানা, এটা কোথাও না কোথাও ওরা হজম করতে পারছিল না। অ্যান্ড অলসো ডাউরির একটা প্রবলেম তো ছিলই। শিবাকে নাকি প্রচন্ড মানে কষ্ট দিত, এবং ওর বাবা নাকি বলেছিল যে চলে আয় তুই আমার কাছে, কিন্তু যেহেতু 2 সন্তান হয়ে গেছিল তাই কিন্তু ও আসেনি। এবং একদিন বাড়তে বাড়তে এতটাই এক্সট্রিম পজিশনে চলে গেছে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে যখন অ্যালবামটা দেখায় না, তখন ওর ননাসকে দেখে মানে ওর সিস্টার ইন ল ননাসকে দেখিয়ে বলে যে এ নাকি ওকে মেরেছিল মাথার মধ্যে আঘাত করে। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমি এটাও পেয়েছি যে কেউ বলে যে ব্রাদার ইন ল মানে সিস্টার ইন ল মানে ননাসের হাজবেন্ড মারা গেছে। তো এক এক জায়গায় এক একটা, মোট কথা মানে শ্বশুর বাড়ির মানুষই মেরেছে আর কি, মাথায় আঘাত করে। তো বলার পর ওরা পুলিশ কেস দিয়েছিল, কিন্তু পুলিশ ওরকম মানে যেহেতু ওর পোস্টমর্টম করা যায়নি, এর আগে সব দাহ সংস্কার করে নিয়েছে, আর তো কিছু পাওয়া যায়নি। ওদেরকে ধরেছিল, হ্যাঁ হাজবেন্ড ওদের সব পরিবারকে ধরেছিল, শুধু শাশুড়ি আর ননাসটা নাকি ভেগে যায়। কারণ কিভাবে ধরেছিল, শিবাকে যখন মানে শিবাকে তো ওরা ঘরেই মেরে ফেলেছিল, মানে শিবা পরে সাবিত্রীর মুখ দিয়ে বলে যে মেরে ফেলেছিল, কিন্তু ওই লাশটাকে যখন নিয়ে যায় স্থানীয় অনেক পাড়া প্রতিবেশীরা দেখে, এবং ওরাই নাকি পুলিশকে বলে।
এবং যদি রেলওয়ে পাটরিতে মারাই যেত, ওর তো গলা কাটতো, ছিন্ন ভিন্ন হতো। ওর না বডি পুরো ইন্ট্যাক্ট ছিল, কিচ্ছু হয়নি, কারণ সেদিন কোনো একটা কারণবশত মানে সেই রাতে কোনো ট্রেনই যায়নি ওই পাটরি দিয়ে, শুধু মাথার আঘাতের চিহ্নটাই ছিল। কিন্তু যেহেতু প্রপার মানে পুলিশি ইনভেস্টিগেশন হয়নি বা পোস্টমর্টম করা হয়নি, তাই কিন্তু ওরা অ্যাকচুয়াল কারণটা জানতে পারেনি। পরে এই সাবিত্রীর মুখে কিন্তু এসব কথা শুনতে পারলো। তো সাবিত্রী বর তো পুরো ভেবাচেকা, মানে ও বুঝতেই পারছিল না ব্যাপারটা কি হচ্ছে। তো শিবা মানে সাবিত্রী কিন্তু ওর বাবার সঙ্গে ওর বাড়িতে যায়, ওর ছেলে মেয়েকে প্রচন্ড মানে দুই ছেলেকে আদর করে ইয়ে করে। অ্যান্ড কোথাও না কোথাও মানে মানে শিবা রিয়েলাইজ করেছিল যে সাবিত্রীর হাজবেন্ড হতে পারে পড়াশোনা জানে না, ও কিন্তু ওর হাজবেন্ডকে খুব মানে হাজবেন্ড কিন্তু ওর ওয়াইফকে খুব ভালোবাসতো। ইনফ্যাক্ট শিবা যে ওকে 3 মাস ধরে ওর কাছে পিঠে ঘেঁষতে দেয়নি, ইয়ে করতে দেয়নি, হাজবেন্ডটা কিন্তু সত্যি ওর সঙ্গে মানে সহযোগিতা করে গেছে। তো পরে যেটা জানা গেছে যে শিবা নাকি সাবিত্রী হয়েই ছিল, ওই গ্রামেই ছিল, ওর 2 ছেলেও ওর সঙ্গে ছিল। এবং 1998-এ মানে ইনসিডেন্টটা 13 বছর পর একটা মানে ওই শরীর খারাপ হয়ে একটা হেলথ ইস্যুর জন্য শিবা মারা যায়, মানে সাবিত্রী মারা যায়। এবং তার ঠিক 1.5-2 বছর পরে কিন্তু ওর হাজবেন্ডও মারা যায়। তো এইটা একটা এমন ঘটনা যেটা সত্যি পুরো সাড়া ফেলে দিয়েছিল। ইনফ্যাক্ট তখন অ্যাকচুয়ালি কি হয়েছিল ব্যাপার বলতো, সোশ্যাল মিডিয়া তো ছিল না। আজ দেখো আমিও মানে এই মাধ্যমেই জানতে পারলাম, এবং আমি চেষ্টা করছি যারা জানো না তারা এই টপিকটা জানো, এই বিষয়টা জানো। এতটাই আশ্চর্যজনক একটা বিষয় এই জিনিসটা, কারণ এটা পরকায়া প্রবেশ নাকি এটা পুনর্জন্ম। আচ্ছা, এইটা ইনভেস্টিগেট করতে জানো তো ফরেন থেকে অনেক সায়েন্টিস্ট এসেছিল, স্পেশালি যারা রিকার্নেশন বা পুনর্জন্মের ব্যাপারে রিসার্চ করছে। ইনফ্যাক্ট ইন্ডিয়ার থেকেও কিন্তু গেছিল ওই জায়গায় ওদেরকে সবকিছু তথ্য সংগ্রহ করতে। ইনফ্যাক্ট ওরা এত মানে এভিডেন্স পেয়েছে, এত প্রুফ পেয়েছে যে ওরাও এটা পুরোপুরি মানে কি বলবো বাধ্য হয় মানতে উইথ প্রুফ যে এটা শিবার পুনর্জন্ম। কিন্তু একটা ক্ষেত্রে যেহেতু আমি অলরেডি ভূতের গল্প মানে ভৌতিক ঘটনা শেয়ার করি, কথার গল্প ভূতের অ্যাডাপ্টেশনে, তোমরা জানো অনেকেই, ওখানে জানো তো পুনর্জন্ম মানে মৃত্যু হয়, তারপর আবার জন্ম হয়, নতুন বাচ্চা বেশি জন্ম হয়, আস্তে আস্তে বড় হয়, তারপরে গিয়ে ওর নানা রকম কথা মনে পড়তে থাকে। কিন্তু এই ক্ষেত্রে মানে আগের দিন মারা গেছে, পরের দিন এই সাবিত্রী মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শিবার আত্মা ওকে, এটাকে পজিশন বলবো না রিবার্থ বলবো, আমি তো পুরোপুরি আমার কোশ্চেন মার্ক হয়ে রয়েছে। অনেকে এটা নিয়ে কিন্তু অনেক রকম, আমি বললাম না আমারই নিজের মধ্যে কোশ্চেন মার্ক রয়ে গেছে যে এটা কি পজিশন বলবো যে শিবার আত্মাটা হয়তো সেই মৃতদেহকে পজেস করে নেয়, নাকি এটা পুনর্জন্ম, মানে পুনর্জন্ম শিবার আত্মার সাবিত্রীর দেহে, পুরোপুরি আমার কোশ্চেন মার্ক। তোমরা কমেন্ট সেকশনে জানো তোমাদের কি মনে হয়। আজকে কিন্তু পুরো ডিটেলসে দিলাম সবকিছু, মানে যে সাবিত্রীর পড়াশোনা জানতো না সে কিন্তু রীতিমতো ইংলিশে মানে ওর কথা ইয়ের ধরনটাই পাল্টে গেছিল, এবং যতদিন বেঁচেছে ও কিন্তু ওই রকম ধরনেই বেঁচে ছিল। তো যাই হোক, এই ছিল একটা ঘটনা। কেমন লাগলো? এরকম অনেক রকমের তথ্য কিন্তু এখন দিতে থাকবো। সো জীবনের 1001 গল্প কিন্তু মিস করলে চলবে না, আরো অনেক রকমের তথ্য আসবো। নেক্সট একটা পুনর্জন্মের ঘটনা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টিল দেন দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, শেয়ার করতে থাকো। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।